নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সুভাষগ্রাম স্টেশনের কাছে উদ্বোধন হয়ে গেল মিউনাসের নিজস্ব থিয়েটার স্পেস নাট্য আখড়া। তার সঙ্গে ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। মিউনাস কলকাতাতে দীর্ঘদিন থিয়েটার করছে। কলকাতায় আমাদের ঠিকানা। গত 25 বছর আমরা পেরিয়েছি থিয়েটার করতে করতে। তাই স্বাধীনতার দিন আমরা বেছে নিয়েছি এই উদ্বোধন। স্বাধীনতা কি হয়েছে, কেমন হয়েছে সে নিয়ে বিদগ্ধ মানুষরা বলছেন, দেখছেন, আমরা জানিও। কিন্তু ভারতবাসী হিসেবে স্বাধীনতার দিনটাকে আমরা অস্বীকার করতে পারি না। সে আমাদের ইচ্ছে থাকুক বা না, সেই স্বাধীনতার দিনটাতেই আমরা স্বাধীনভাবে থিয়েটার করার একটা পথ খুঁজে পেলাম এবং সেই দরজাটা খুলে দিলেন আমাদের এই বন্ধু আর শুদ্ধ সত্য ঘোষ, যিনি এই নাট্য আখড়া নামটাও তিনি করেছেন প্রায় ধরতে গেলে। আমার বেশ কিছু নামের মধ্যে ওকে আমি পাঠিয়েছিলাম, তার মধ্যে এটাকে ও পছন্দ করেছে এবং ভালো লেগেছে। এবার আসি সেই কথায় যে আমাদের এই স্বপ্নকে পূরণ হতো কোনোদিনও মনে হয় না হতো। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কলকাতার মতো জায়গায় এরকম একটা স্পেস খুঁজে পেয়ে জায়গা বানানো আমাদের পক্ষে আছে। অভিজিৎ মন্ডল আমাদের দলে দীর্ঘদিন ধরে 2012 থেকে আমাদের সাথে কাজ করছে। এটা অভিজিতের বাড়ি। আশি সংলগ্ন যে মন্দির ছিল ওদের এই জমিটাও হয়ে কথা প্রসঙ্গে যখন আমি বলেছিলাম আমাদের খুব স্বপ্ন যে আমাদের নিজস্ব একটা জায়গা হবে যেখানে আমরা নিয়মিত থিয়েটার করবো। আশেপাশের ছেলেমেয়েরা, যাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা নিয়মিত থিয়েটার শিখতে পারে, থিয়েটার চর্চা করতে পারে। তখন অভিজিৎ তার মার সাথে কথা বলেছেন এবং শুধু তাই নয়, উনি এক কথায় রাজি হয়েছেন। আজকে সকাল ভোর 3টের একটা ঘটনা বলি। ভোর 3টের সময় আমাদের গেটে ঢোকার জায়গায় রাস্তাটা কাদা হয়েছিল। কল্পনাদি রাত্রিবেলা ভোরবেলা 3টের সময় উঠে স্টোন চিপ দূর থেকে বালতি করে এনে 6-7 বলটা স্টোন চিপ ওই সামনেটা ঢেলে দিয়েছে যাতে কোনো মানুষের ঢুকতে। আজকে কল্পনাদি আমাদের মধ্যে হয়েছেন। আমি প্রথমে উনাকেই মঞ্চে একবার ডেকে দেব, আপনারা করতালি দেবেন। এরকম একজন মানুষ যদি আমাদের সাথে কাজ করত তাহলে আজকে আসতো না, আমরা কাজটা করতেই পারতাম। বহু গুণের মানুষ সে আমাদের এই ছোট্ট আখড়ায় আমাদের অনুরোধেই এসেছে এবং ফিতে কেটে আখড়াকে উদ্বোধন করছে। শুদ্ধকে একটুখানি মঞ্চে ডাকবে। সে নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমি সঞ্জয়কে একটু মঞ্চে ডাকবো। আমাদের বন্ধু সঞ্জয়, শ্রদ্ধেয় রঞ্জন গঙ্গোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য উনি আজকে আমাদের অতিথি হয়ে এখানে রয়েছেন। আমি ডেকে নেব শ্রদ্ধেয় নাট্যকার, পরিচালক, অভিনেতা শ্রী উৎপল চক্রবর্তীকে। আমি আবারও বারবার বলছি, আপনারা সবাই আমাদের অতিথি আজকে। প্রত্যেকটি মানুষ আজকে আমাদের স্বজন হয়ে এসছেন এখানে। আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে আগামী দিনে সুন্দর করে পথ চলার। আমরা ওনাদেরকে আমাদের পক্ষ থেকে একটু স্মারক, একটু উত্তরীয় করিয়ে সম্মাননা জ্ঞাপন করব।
আচ্ছা, ছোট্ট একটু মেমেন্টো, সাথে একটু উপহার দলের তরফ থেকে। ছোট্ট স্মারক আমাদের আখড়ার ছোট্ট একটু উপহার, এগুলো না নিয়ে যাও, নিয়ে আজকে এই অনুষ্ঠান, যার জন্য এই অনুষ্ঠান, যিনি শুধু মিউনাসকে নয় সমগ্র থিয়েটারের জন্য এগিয়ে এলেন, আমাদের পাশে দাঁড়ালেন, কল্পনা দিকে আমাদের শ্রদ্ধার্ঘ, আমরা ওনাকে একটু সম্মাননা জ্ঞাপন করছি। নাট্য আখড়ার দলের তরফে একটু ছোট্ট উপহার। ছোট্ট একটু উপহার দলের দলের একটু ভালোবাসার স্মারক, একটু ছোট্ট উপহার। সবাই আমরা আজকে মিউনাসের আমরা রাঙিয়ে দিয়েছি সবাইকে, প্রায় মোটামুটি চেষ্টা করেছি এক করে নিতে। আমরা অনুষ্ঠান শুরু করি, অনুষ্ঠানের সূচনার প্রদীপ জ্বলে গেছে। আমি মুনমুন দাসকে অনুরোধ করব একটা গান গেয়ে অনুষ্ঠানের সূচনা করব। পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, এই জনমে ঘটালে মোর জনম জনমান্তর। আমাকে আফিং দিতে পারো, হয়তো আফিংয়ের নেশায় আমি ঘুমিয়ে পড়তে পারি বা ঢুলতেও পারি, কিন্তু লিখে রাখো, বেসামালও হব না, অমানুষও হব না, কিন্তু আমাকে ধর্ম দিও না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি কিছুই দিও না, তাহলে কিন্তু আমার কথাই দিতে হয় যে আমি অমানুষই হব। বাহ, বিদেশি টহলদারের ক্যামেরা কলুষিত চোখে নয়, দেখেছি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউয়ের হিল্লোল, নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল বনের দোলা, মোহিনী পলিনেশিয়া, মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোনো সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ। আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম, সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম, আধার বরণ সেই আফ্রিকাকেও জানি। শৌখিন শিকারী আর পণ্ডিত পর্যটকের চোখে নয়, অরণ্য চুমানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া ফেলতের চোখ ঝলসানো উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা। হেই ডিহাই ডিহাই বনপথে বিভীষিকা বিঘ্ন, আমাদের বল্লম তীক্ষ্ণ,
কাপুরুষ সিংহ তো মারতেই জানে শুধু, আমরা যে মরতেও চাই। হেইডি হাইডি হাই, মেয়েদের চোখ আজ চকচকে ধারালো, নেচে নেচে ঢেউ তোলা, নাচের দোলায় দোলা, মিসকালো অঙ্গে কি চেক নাই, মৃত্যুর মৌতাতে বুঁদ হয়ে গেছি সব, রমণী ও মরণেতে ভেদ নাই। খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু বাকিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল 7 ঘন্টা ঢাক ঢোল, কাড়া না কাড়া, তুরি ভেলি দামামা, কাশি বাঁশি কাঁসর, খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি মজুর শেখরা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুঁড়তুত মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। তখন দাসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। তখন গুণী মানুষ, থিয়েটারের নাট্যকার, পরিচালক, গোপনে জানা গেল পাত্রের কোনটায় ভরা আছে যন্ত্রণা, কোনটায় কনসেন্ট্রেটেড ক্রোধ, কোনো কিছুর মিশ্রণে এটা ডাইলিউট হয় না। সবচেয়ে বড় জারটায় তোলা আছে গাঢ় নীল রঙের ঘেন্না। এসবের সবটাই খরচ হবে আর একটা দুনিয়া তৈরির প্রকল্পে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে নতুন প্রকল্পের খরচ জোগাতে প্রচুর পরিমাণ বিশ্বাস আর ভালোবাসা জমা করা হয়েছে তর তাজা শক্ত বুকের গোপন কক্ষে। আর চাই তাজা রক্ত, পরিমাণে প্রচুর। সবাই যেন বাঁচিয়ে রেখে দেন, সেটা সব সম্মান করো। হ্যাঁ, সবাই সবাই মিলে যেন থিয়েটারটাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে। নিজেদের একটা ভাবনা প্রতিফলিত করার জায়গা। বাংলার নাট্য ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখবেন এটাই সকলকে তাড়িয়ে বেরিয়েছে। আজকের সময় যখন পেশাদারি মঞ্চের সূচনা হচ্ছে বাংলা থিয়েটারে, তখনও আসলেই কিন্তু রাজারাজরা বা জমিদারদের যে বিলাসী অঙ্গন, সেখান থেকে তারা একটি মঞ্চ তৈরি করার চেষ্টা করছেন যেখানে তারা তাদের কথা বলতে পারবে। অর্থাৎ একদিকে তাদের কথা বলার বা আমাদের নিজেদের কথা বলার লড়াই, আর আরেকদিকে হচ্ছে অর্থনীতি এবং রাজনীতি। সেই লড়াইটা চলতে চলতে আজকে আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, বিদেশে হয়তো ব্ল্যাক বক্স নতুন কিছু নয়, আমাদের কাছে ব্ল্যাক বক্স এখনো নতুন, কারণ পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলো জুড়ে এখনো কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক বক্স তৈরি হয়নি। এখনো মঞ্চের উপর নির্ভরশীলতা কলকাতারও রয়েছে এবং অন্যান্য জেলাগুলোরও রয়েছে। কিন্তু ব্ল্যাক বক্স থিয়েটার অর্থনীতির ক্ষেত্রে একটা বড় অস্ত্র। যেহেতু খরচ কম, সেই কারণেই শুধু আমি বলছি না, সব থেকে বড় অস্ত্র হচ্ছে একটাই সমতলে দর্শকের সাথে যিনি পারফর্ম করছে, যে কথাগুলো বলছে, যে কাজগুলো করছে, তার একটা মানে স্পষ্ট এবং সুদৃঢ় সম্পর্ক তৈরি হওয়া। মঞ্চের দূরত্বে সেই ইন্টেন্সিটি তৈরি হয়। উৎসবরা যে এই ব্ল্যাক বক্স তৈরি করেছেন, এইটা আজকের জন্য শুধু নয়, আগামী বহু বহু কাল অনেকগুলো প্রজন্মের জন্য এইটা একটা বড় অস্ত্র হয়ে থাকবে, যেখানে থিয়েটারকে কিছুতেই কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। মঞ্চ কেড়ে নিলে থিয়েটার বন্ধ হয়ে যায়, কিন্তু ব্ল্যাক বক্স যদি নিজস্ব থাকে, থিয়েটার বন্ধ করা সম্ভব নয়। লড়াইটা চলতেই থাকবে, এটাই আমার একমাত্র আশা, এবং আমার কাছে এটা সব থেকে বড় মানে প্রাপ্য। ধন্যবাদ। এই ইন্টিমেট স্পেসে, ব্ল্যাক বক্সে, এরকম জায়গায়
আমরা দর্শক এবং অভিনেতা কিন্তু একই উচ্চতায় বিলং করে, এবং এখান থেকে একজন অভিনেতা কিন্তু দর্শকের পাশে বসেও অভিনয়টা করতে পারে। তখন কে দর্শক হয় আর কে অভিনেতা হয় সেটাই আমরা বুঝতে পারি। তো এটা নতুন নয়, বলেছি এটা দীর্ঘদিন ধরে এটা আমাদের এখানে নতুন। ভালো লাগছে যে এরকম একটা শব্দে রং ছড়ানোর দিনে আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখলেন, আমি খুবই কৃতজ্ঞ এর জন্য। আসলে উৎসবের সমস্ত স্বপ্নের সঙ্গে আমি পরিচিত। ও যেমন বললো যে প্রায় শুরু থেকেই আমি রয়েছি, এবং যেটা সবচেয়ে বড় কথা, উৎসবের কোনো স্বপ্ন ছোট না। ও যখন বোঝে যে এই স্বপ্নটাকে সেই অর্থ মনের মতো করে ও রাঙাতে পারবে না, সেই কাজে ও কিন্তু এগোয়। ধরুন এই যে ব্ল্যাক বক্স তৈরি হলো, সত্যবাবু বললেন সত্যি কথা, যে মানুষের সঙ্গে মানুষের নিবিড় সংযোগ তৈরি করা, থিয়েটারের সঙ্গে দর্শকের, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দর্শকের নিবিড় সংযোগ তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ব্ল্যাক বক্স খুবই দরকার। উৎসবের এইটা হচ্ছে সবচেয়ে বড়। প্রত্যেকটা নাটক কিন্তু প্রতিবাদী, এবং সেই প্রতিবাদ রাষ্ট্রের কিন্তু প্রতিবাদী ধ্বনিত হয় প্রত্যেক। এবং রিয়ালিটি অফ থিয়েটার, আপনারা জানবেন যে আমরা যে থিয়েটারে ছেলেমেয়েরা রিয়ালিটির সঙ্গে ন্যাচারালিজমকে মিশিয়ে ফেলি। রিয়ালিটি অফ থিয়েটার হচ্ছে যেটা, যা আমি দেখছি না তাকে দেখানো, যা আমার অভিজ্ঞতাই নেই, যেটা আমার অভিজ্ঞতার মধ্যে নেই, সেগুলোকে থিয়েটারের মধ্যে দিয়ে সে অভিজ্ঞতা উপহার দিয়ে আমি সমৃদ্ধ করছি নিজের অভিজ্ঞতার সীমানা। উৎসবের নাটকগুলোতে সেইগুলো আমরা পাই। এই যে আখড়া কথাটা এসছে, এটা খুব একটা দারুণ কথা। আখড়া মানে আমরা যখন কাজ শুরু করেছিলাম, একটু ছোট করে বলি আর কি, আমি যে ডিরেক্টরের সাথে কাজ শুরু করেছিলাম ছোটবেলা, তো মধ্যমগ্রামে এরকম একটি আখড়া তৈরি হয়েছিল। সেই আখড়ার ডিজাইনটা আবার আলাদা ছিল। আবার এখানে এসে দেখলাম এই আখড়ার ডিজাইনটা আবার অন্যরকম। মানে এই যে আখড়া যে বেঁচে আছে, যে আখড়ায় এসে ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে, ছেলেমেয়েরা চর্চা করবে, গান নিয়ে, নাটক নিয়ে, কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে, মানে এই যে পেস যে তৈরি হয়েছে, শুধু শহরের পেস নয়, গ্রামেও পেস তৈরি হয়েছে। এটা সবচেয়ে বড় ব্যাপার, যে আগামী দিনে গ্রামই বাঁচিয়ে রাখবে এই থিয়েটারকে। যারা আমরা এইভাবে কাজকর্মগুলো করছি, এবং যারা পসিনিয়াম নাটক করছেন, পসিনিয়াম থেকে বাইরে বেরিয়ে এসেও তারাও একটা চিন্তা করছে না আমাদের নিজস্ব একটা পেস হোক, সেই পেসটার মধ্যে আমরা নিজেরা চর্চা করব। কারণ আমরা চর্চাটা যখনই করতে চাই, হয় যদি নিজস্ব পেস না থাকে, হয় কোনো স্কুলে করি, না হলে কোনো বাড়ির ছাদে করি, না হলে কোনো ডিরেক্টরের বাড়িতে করি, না হলে পরে কোনো অ্যাক্টার্সদের বাড়িতে গিয়ে করি। ফলে এখন আমাদের নিজস্ব পেস আছে, আমাদের জোর বেড়ে গেছে। ফলে আমরা সেখানে এই পেসের মধ্যে আমরা অনেক কিছু তৈরি করতে পারব, অনেক কিছু বলতে পারব, এবং গ্রামের মানুষকে আমরা থিয়েটারটা দেখাতে পারব। যে ভাষা আমরা বলতে চাই, সেই ভাষাটা হয়তো সবসময় আমরা থিয়েটারের মঞ্চে, কলকাতার মঞ্চে বলতে পারি না, কিন্তু এখানে আমাদের ক্ষমতা আছে, কারণ এটা আমাদের নিজস্ব পেস, এবং এই পেসে দাঁড়িয়েই আমরা সেই ভাষাটাকে বলবো। আর সেই ভাষা বলবো যে সেটা সমাজে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে, যে রঞ্জনদা একটু আগে বললেন, যে সমাজটাকে আমরা যদি বুঝতে পারি, সমাজটাকে যদি আমরা কাজ করতে পারি, যে এই যে আমরা যারা দায়িত্ব নিচ্ছি, যে আমরা কিছু একটা বলবো, কিছু একটা করব, ফলে তারাই দেখবেন আগামী দিনে এই সমাজের কথা তুলে ধরবে আপনাদের সামনে, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই না ভারতবর্ষে প্রথম একজন ডিরেক্টর কলকাতার বুকে এরকমভাবে সারা রাত ধরে প্রচুর থিয়েটার দল নিয়ে তিনি পারফরমেন্স করাচ্ছেন আর কি। এটা বড় একটা ব্যাপার, বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। হয়তো টাকা নেই, হয়তো আমরা টাকা জোগাড় করতে পারি না, কিন্তু আমার গুরুদেব একটা কথা বলেছেন, কর, ওখানে কর লেখাটা কর লেখ, ওই কর বললে পরে দেখবি টাকা চলে এসছে। যতক্ষণ তুমি ময়দানে না নামবে, টাকা তোমাকে ধরা দেবে না। আমাদের কেউ শুভেচ্ছা জানাচ্ছে একটু। আসলে একটা নিজের স্পেস মানে নিজের স্বপ্ন, এবং সেই স্বপ্নটা অনেক দিন ধরে মানুষ দেখে। তারপর একদিন একটা সময় আসে যখন অন্যান্য যোগাযোগগুলো সবকটাই কাজে আসে এবং সবকটা একযোগে কাজ করে। আমরা যে সময় দাঁড়িয়ে আছি সে সময় থিয়েটারের যে অবস্থা,
তাতে প্রধান সংকট কতগুলো রয়েছে। তার মধ্যে একটা বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট, যে সংকটটার জন্য আজকে বহু বহু দল, বহু বহু মানুষ নাট্যমঞ্চকে প্রসেনিয়াম যাকে বলে তা ব্যবহার করতে পারছেন না। পাশাপাশি আছে রাজনৈতিক সংকট। মঞ্চ যদি পছন্দ হয় বিশেষ বিশেষ দলের তাহলে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না, এরকম সমস্যা আজকে অবশ্য নয়, এই দীর্ঘকালীন সমস্যা, বা বলা যেতে পারে আমাদের থিয়েটারের ইতিহাসে এই সংকট সব থেকে বেশি সংকট। কারণ বহুবার হয়েছে, বহু প্রণম্য মানুষজন যারা আমাদের সেই অর্থে পথপ্রদর্শক, সেই গিরিশ বাবু থেকে শুরু করে শিশির বাবু, সকলকেই মঞ্চের অভাবে ভুগতে হয়েছে। আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি যে মঞ্চ আমাদের নিজস্ব লাগবে। এবার সেই মঞ্চটা কেমন হবে? দর্শকের থেকে দূরত্বে থাকবে, দর্শকের কাছাকাছি থাকবে, দর্শকের দূরত্বে থাকার একরকম রাজনীতি, দর্শক নিচের থেকে আমাকে একটা বেদির উপর দেখছে, অর্থাৎ সেখানে প্রথমেই একটা লার্জার দ্যান লাইফ চেহারা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যখন দর্শক একই সমতলে আমাকে দেখছে বা আমি দর্শককে একই সমতলে দেখছি, তখন যে যে বিষয়টা তৈরি হচ্ছে সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং। তখন এক ধরনের সাম্য তৈরি হচ্ছে, অবস্থাগত সাম্য, এবং সেই সাম্য থেকে অনেক কথা খুব সহজে বলা যায়। সেই বলার মতন স্পেসটা যে উৎসবটা তৈরি করতে পেরেছে, আসলে ওই রঞ্জনদা যেরকম বলছিলেন যে উৎসবের স্বপ্নগুলো বড় বড়, উৎসবের স্বপ্নগুলো খুব খুব রঙিন স্বপ্ন, এবং সেই স্বপ্নগুলো সব থেকে বেশি প্রয়োজন নাটকের জন্য। সেই নাটকের জন্য স্বপ্নগুলো সার্থক হচ্ছে একে একে দেখে আমার খুব ভাল লাগছে। মিউনাসের জন্য এবং উৎসবের জন্য এবং এই স্পেসটির জন্য, নাট্য আখড়ার জন্য অজস্র শুভেচ্ছা। আর একটু ছোট্ট উপহার সবার মতো করি। আজকে এই সুভাষ গ্রামের কৃষ্ণ মন্দিরের পাশে মিউনাসের আয়োজনে এই নাট্য আখড়ার উদ্বোধন হলো, এবং এইরকম একটা নাট্য আখড়া বা একটা ব্ল্যাক বক্স থিয়েটার, সেখানে এই যে আমি উপস্থিত হতে পারলাম, আমার মতো একটা
অন্তেবাসী নাট্যকার, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের থিয়েটার নানাভাবে জায়গা খুঁজে নিচ্ছে, আমাদের থিয়েটার নানাভাবে স্পেস তৈরি করছে। আজকে মিউনাস তার একটা নিদর্শন হয়ে রইল। সারা পশ্চিমবঙ্গে আরো 5টা যেরকম নিজস্ব স্পেস তৈরি হয়েছে, ঠিক সেই রকম ভাবে মিউনাসের আজকে এই নাট্য আখড়ার উদ্বোধন হলো। আমরা চাইবো এই নাট্য আখড়া সারা বছর ধরে ব্যস্ত থাকুক, ভর্তি থাকুক। প্রত্যেক দিন এখানে কোনো না কোনো নাটকের মহড়া হোক, অনুষ্ঠান হোক, উৎসব হোক, চালু থাকুক যে কোনো ভাবে। থিয়েটারের প্রত্যেকটা মানুষকে একান্তভাবে আবেদন জানাবো যে আপনারা আসুন, এখানে কাজ করুন, আপনাদের মনের মতো করে একটা স্পেস পাবেন। এখানে এসি সহ এখানে সমস্ত ব্যবস্থাই আছে, নাটকের আলো আছে, আপনারা সব দিক থেকে সহযোগিতা পাবেন। আপনারা কাজ করুন, এখানে কাজটা চলুক, এইটুকু বলার। 26 বছরের ছেলে, তাকতদার ছেলে, যা যা করতে পারে আমি সেই শরীরের সেই ক্ষমতাটা আমার আছে, আমি সেই সব কিছু করতে পারি। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, কোনো বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। ওই শিউলির সুন্দর ঘ্রাণ নিয়ে আমি আমার বাকি জীবন, মানে আমার এই বার্ধক্য জীবনটা আমি কাটিয়ে নিতে চাই। জায়গায় জায়গায় একটু পরে ওনারা হাজির হবেন। আপনারা এতগুলো মানুষ আজকে এই সুন্দর জায়গায়, মানে পার্কে এসে ভর দুপুরে এসে উপস্থিত হয়েছেন, মনে মনে ভাবছেন এই রেজিস্ট্রির দিনে আমাদেরকে কি সাক্ষী রাখবে? কারেক্ট। আপনারা যদি সময় আমার বিয়ের সাক্ষী থাকেন তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ, চা খেয়ে এসছেন বেটার, কিন্তু খালি মুখে কিন্তু যেতে দেবো না। মিষ্টি মুখ হবে। তারপর বাইরে একটা খাতা রাখা আছে, ওখানে আপনারা আপনাদের নাম আর ঠিকানাটা একটু দিয়ে যাবেন। আমি ওই তপন থিয়েটারের উল্টো দিকে যে সুন্দর স্ন্যাক্সের দোকানটা আছে না, ওখান থেকে ভালো ভালো পার্সেল আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। কখন তোর আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বলতো? আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম যে আমার কথাটা শুনে তুই ধাক্কা খাবি। যখনই আমি তোর সাথে কথা বলি তখনই বলিস যে কথা বলতে ইচ্ছা করছে না। আজকালকার ছেলেপুলেদের দেখ, ছেলে মেয়েদেরকে দেখ, তাদের বাবার সঙ্গে তারা কিভাবে মেশে, একসাথে স্মোক করছে, ড্রিঙ্ক করছে, ঘুরছে, বেড়াচ্ছে, নিজেদের ভালো মন্দ পছন্দের কথা শেয়ার করছে। আর তোর সঙ্গে যখনই আমি কথা বলতে যাই তখনই তুই বলিস আমার এখন সময় নেই, খালি পালাই পালাই যাই যাই। তুই কি আমার এই যে বিষয়টা তোকে বললাম সেটা মেনে নিতে পারছিস? আমার যন্ত্রণা কোথায় হারিয়ে গেল? একমাত্র ওই মেয়েটি লক্ষ্মী হয়ে যখন আমার সংসারে, করবী, তার নাম ভাবতে পারবেন না, যখন ক্লান্ত হয়ে গলদ ঘর্ম হয়ে বাড়িতে ফিরতাম না, সে আমার সামনে চা নিয়ে এসে সুমিষ্ট গলায় গান শোনাতো আমার। শুধু গানের দিন, এ লগন গান শোনাবা। বাবা, মামা, সে কি আনন্দ! আমি আমার করবী, আমার দিব্যকে নিয়ে আমার আনন্দ। কিন্তু হঠাৎ সেই সুখ আমার এক নিমেষের মধ্যে, এক রাতের মধ্যে, একটা সাইক্লোনের আঘাতে বেচুরমার হয়ে গেল। আমি শেষ জীবনে এসে, 62 বছর বয়সে এসে একটু ভালোবাসা পেতে পারি না? কি বলেন আপনারা? আমি একটু ভালোবাসা পেতে পারি না, যা সারাটা জীবন ধরে এরকম যন্ত্রণা পেয়েছি? এই বয়সে এসে আমি একটু ভালোবাসা দুজনে দিন, এটা কি আমার অপরাধ? একটা যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে আছি। হয়তো ছেলে বিদেশ থাকে, বা হয়তো ছেলে আমার সাথেই থাকে। যে মানুষটা সারা জীবন তার সন্তানকে প্রতিপালন করে, বোধ হয় বাবারা সেটা পায় না। স্বার্থপর বলতে পারি কেউ, কিন্তু ভালোবাসা ছাড়া পৃথিবীতে তো আর কিছু নেই। আমার বারবার মনে উঠছিল নাটক লেখা দরকার, যেখানে মনে হয় যে সত্যি
বাবা মারা কতটা নিঃস্ব হয়ে আছে, যা বলা কথা বা যেভাবে কাজটা করেছে, আমি অন্তত ওর কাছে কৃতজ্ঞ রইলাম। এত ভালো ও কাজটা করেছে। মানে আসলে আমি যা বলতে চেয়েছি, শুধু একটা জিনিসই জানতে চাই, আমি আমার কলম দিয়ে যা বলতে চেয়েছি শঙ্কর কি সেটা বোঝাতে পেরেছে আপনাদের? না না, আমরা দলের তরফ থেকে শঙ্করকে একটু সম্মাননা জানাই। একটু মেমেন্টো দলের তরফ থেকে একটু উপহার। তিনি এই উদ্বোধনকে কেন্দ্র করে কোচবিহার থেকে এসেছেন, কালকে রাতে ট্রেন ধরে আজকে সকালবেলা পৌঁছেছেন শুধু এই উদ্বোধনে থাকবে বলে। পুরো নাটক দেখবেন, সবটাই নাটক দেখবেন। এটা একটা অন্য অনুভূতি, একটা মানুষ কোচবিহারে থাকে শুধু এই উদ্বোধন অনুষ্ঠান দেখবেন বলে ওখান থেকে। তাকে আমি একটু মঞ্চে ডেকে নেব, নারায়ণ শাহকে একটু উপহার আমাদের দলের তরফ থেকে। উৎসবদার ফেস্টিভ্যালে আমরা এসেছিলাম 2006 পরে। 2006 আমাদের নাটক সেলফোন সেবা রাজ্য ছাত্র যুব উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয়। তারপর উৎসবদার আমন্ত্রণে এসেছিলাম এবং গত বছরও এই মানে হ্যাঁ এবছর 26শে জানুয়ারি আমি ছিলাম তখন থিয়েটারে। প্রায় সবগুলো নাটকই আমি হয়তো যে কটা নাটক ছিল মানে একটা নাটক বাদে আমার ট্রেন ধরার তারা ছিল। এবং আমার একটা থিয়েটার করি, থিয়েটার কাজে হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখা কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং আপনাদের সঙ্গে পরিচিত হওয়া। এই কাজে আপনার মিউনাস আমাকে সুযোগ করে দিয়েছিলেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে আমার শুভেচ্ছা জানাই। ভুলেছি তোমার দয়া, ভুলেছি তোমার মায়া, ভুলিয়াছি হবার রং জ্বালাতি জ্বালা, ভুলিয়াছি সেই দিন যেদিন তোমার বিনা দোষে দোষী করি থাকিতাম রাগ ধরে, যতনে ধরিয়া কর সাধিতে আমার বিনোদিনী দাসী। অভিনেত্রী, নারী অভিনেত্রী। আমার শরীরে রন্ধে রন্ধে এক ভীষণ জ্বালা। ঘরে এসে একটানি খুলে ফেলেছ তোমার স্যুট। আমি এসে অমনি করে মৃদু নরম আলোয় নরম সিম্ফনি ছেড়ে একটা পেগ বানিয়ে তোমার পাশে বসে তোমার ঘাড়ে মাথা রেখেছি। আবার কখনো বা গদ্য লিখতে লিখতে কিংবা প্রবন্ধ কবিতা সব লিখতে লিখতে তুমি 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 হারিয়ে ফেলেছো তোমার মনের শব্দ বাগান। অপেক্ষা আসছে সে সমস্ত হিসেব চুকিয়ে। হে মানুষ, হে নিষ্ঠুর মানুষ, মানবতাহীন আদর্শহীন মানুষ, আমি বলছি আমাকে আরেকটা ছোট্ট উপহার একটু তুলে দিন আমাদের দলের তরফ থেকে। একটুখানি ছবি তো আমাকে আসলে এই উৎসবদা মিউনাস তাদের যে এই আখড়া, এটা কিন্তু শুধুমাত্র এই মিউনাসের আখড়া নয়, এটা আমরা যারা এই কলকাতার যারা থিয়েটার বা বাইরের অঞ্চলে যারা থিয়েটার করেন তাদের প্রত্যেকের ভালোবাসার জায়গা। কারণ এখানে এত সুন্দর প্রাণের স্পর্শ দিয়ে এটা করেছে মিউনাসের প্রত্যেকটা সদস্য জড়িয়ে থেকে উৎসবদার নেতৃত্বে। এটা আমাদের সবারই একটা ভীষণভাবে একটা আদরের জায়গা হয়ে গেছে, যেখানে আমরা প্রাণ খুলে কাজ করতে পারছি। আর আজকে তো আমার ভীষণ একটা ভালো লাগা, আমি সব জায়গায় এই কথাটা বলি, যেটা হচ্ছে যে আজকে আমার যে নতুন জীবনটা আমি পেয়েছি সেই জীবনে তো
উৎসব দায়িত্ব হাত ধরে দাঁড় করিয়েছেন আমাকে থিয়েটারের মঞ্চের উপরে, শক্ত ভিতের উপর। পাশে যারা ছিলেন, যারা আমার খুব আদরের বেশ কিছু বোন, কল্পনা, ঋতু, জবাদি, আলোকপর্ণা, আমাদের আরো এই যে এখানে সবাই বসে আছে, ওদের যারা রয়েছে তারা প্রত্যেকেই একটা জড়িয়ে রেখে আমাকে দাঁড় করিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমরা যখন থিয়েটারটা যখন করতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, তার মধ্যে ছোট ছোট স্পেসগুলো তো আমাদের অনেকটাই সাহায্য করে আমাদেরকে নিজেদেরকে মেলে ধরার জন্য। সেই জায়গাটা থেকে আজকে এখানে কাজ করলাম। আর মিউনাসের একটা নাটক হলো, তারপরেই আমাদের এই নাটকটা হলো। আমার নাটকটা একটু ছোট্ট নাটক একটা, উৎসবটা খুব জোর দিয়েছিলেন করার জন্য, তো সেই জায়গাটা থেকে করলাম। না আমি ভালো লাগা আলাদা করে ওইভাবে বললে তো বলা যায় না, খুব অন্তরের কথা। যে কি বলবো, একটা স্পর্শ পেলাম, যে স্পর্শটা একটা ভীষণভাবে ছুঁয়ে যায় প্রত্যেক মনকে। সেটাই আমি আজকে এখানে ফিল করলাম, অনুভব করলাম, ভালো লাগলো। হোক আরো, কালকেও আছে অনেকগুলো ছোট ছোট প্রোডাকশন আছে কালকেও। এই দুদিন ধরে যে উৎসব দাদের মিউনাসের নাট্য উৎসব আখড়া একেবারে মেতে উঠুক, আরো ঝকঝকে হয়ে উঠুক, আরো উজ্জ্বল হয়ে উঠুক। আগামীতে অনেক অনেক পথ চলুক, আমরা সবাই সাথে রয়েছি, আমরা সবাই খুব জোর এবং শক্তভাবে এই আখড়াকে জড়িয়ে থাকি। ভালো থাকুক মিউনাস, উৎসব সফল হোক। এই দেশ যেদিন মুক্ত হবে, ফুটবে ফুল, ধরবে পাতা, যেদিন আসবে স্বাধীনতা, যেদিন সকল নারী দেহ মানব রূপে গণ্য হবে, প্রাপ্য মানে স্পর্শ পাবে, যেদিন দেনা পাওনার শিকল ছিঁড়ে মানব দেহের স্পর্শ পাবে। আমার দিদি কোনোদিন এমন কাউকে জানলার পাশে বসে কবিতা পড়ে নিজের চোখে পৃথিবীটা দেখাতে চেয়েছ? স্ত্রী ভাব সে মানুষ হয়ে উঠেছে। আমার এই চিঠি নয়, এক বিদ্রোহ। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বোড়ালের গলিতে কিছুতেই ফিরব না। আজ আমার এই চিঠি আমি লিখেছি। আবার হয়তো কোনো মেয়ের কলম উঠবে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ের কলম উঠবে। যদি না উঠে, আবার যদি কোনো বিন্দু আগুনে পড়ে, এটা শোনা যাচ্ছে। উৎসবদার স্পেস নাট্য আখড়া, তার আগেও একদিন গেছিলাম আমি, সুচরিতাদি, জবাদি, আর তখনই বুঝেছিলাম, মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, যেমন উনি খুঁটিয়ে খুঁটিয়ে যত্নের জায়গাটা তৈরি করেছেন, একটা স্বপ্নের জায়গা। অসাধারণ লেগেছে, মানে অসাধারণ আমি এই জন্যই বলছি যে আমরা প্রত্যেকে তো স্বপ্ন দেখি, এরকম একটা নিজস্ব স্পেস হোক, এখানে আমরা সবসময় আমরা প্র্যাকটিস করি, লোককে ডাকি, একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। অসাধারণ, মানে ভীষণ একটা ইন্ধন নিয়ে মানে আমরা ফিরেছি, এত বুস্ট হয়েছি আমি পার্সোনালি। আর নাটকটা আমাদের মন পাঞ্চের সাগরে এবার প্রথম মঞ্চায়ন হয়েছে ওই স্পেসে। এই সুযোগটা উৎসবদাই করে দিয়েছেন, ওই স্পেসটার জন্যই তৈরি করেছিলাম যেন ব্যবহার করতে পারি। রবি ঠাকুরের স্ত্রীপত্র
ওই গল্পটির অবলম্বনে। পরবর্তী আরো হবে, তখন সবাই দেখতে পাবে। কিন্তু তার আগে বলি যে নাটকের অনুভূতি তো অন্য, সেটা তো সব জায়গায় অন্য অন্য ভাবে, কিন্তু স্পেসটার অনুভূতি সাংঘাতিক একটা, মানে ওভারওয়েলমড হয়ে ফিরেছি। তো এই জায়গার শ্রীবৃদ্ধি হোক, আরো লোক যাক, জায়গাটা খুব ভালোভাবে ইউজ হোক, আর এত সুন্দরভাবে লাইট, খুব ওয়েল প্ল্যান্ড। এত ছোট জায়গা একটা যে এত ওয়েল প্ল্যান্ড, এটা উৎসবদা বলে বা মিউনাস বলে মানে সম্ভব ছিল। ধন্যবাদ। বিয়ার বেনারসি ফালাইয়া গরদের শাড়ি পিনছে সারা শরীর জুড়া, চন্দন ল্যাপসে মুখে, সিথি আর কপাল খান, সিন্দুরে গঙ্গায় রক্ত লাল। 10 টাকা গিয়াছে ঠাকুর গয়লা পাড়াতিয়া, তার সাথে আতর চাল, ফুল বেল পাতা, ধুনার পাহাড়, সব ঢালা হইবে আগুনে। চলতে চলতে স্বর্গে পৌঁছমু, জ্বলন্ত অবস্থায় জয়রা ধরুম দেবতাদের পাগলান। ঠাকুর ঠাকুর দেখো দেখো কেমন করে জয়লা জয়লা পুণ্যি আদায় করতে হয়। দেখো, তুমি ফেরত যাও প্রভু। আজ থেকে আমি আমার নিজের লড়াই নিজেই লড়ব। আমরা সবাই মিলে মানুষের কাছে গিয়ে বলবো যে সুভাষ গ্রামে এরকম একটা প্লেস আছে, আপনারা যান, সেখানে পারফরমেন্স করুন, সেখানে নাটক করুন এবং অডিয়েন্সকে দেখুন কত ভালো ভালো মানুষ এবং কত ভালো ভালো শিল্পী সবাই আসছে এখানে নাটক করতে। আপনারাও নাটকটা দেখুন। তাহলে সবাই ভালো থাকুন। একটু উৎসবটা একসঙ্গে ক্লোজ একসঙ্গে একটা ছবি দেখি ডাকি সব। এই যে দাদা কখনো গোবরডাঙ্গা ছুটে যাচ্ছে নাটকের ছবি তুলতে, নাটক নিয়ে কাজ করতে, আবার আজকে দেখছি এখানেও চলে এসে ভালো। আজকে সুভাষ গ্রামে এসেছি। উৎসবদার একটি নতুন পেজ তৈরি করেছেন, পেজের নাম দিয়েছেন আখড়া। খুব ভালো লাগছে যে এই যে আখড়া নতুন পেজ গ্রাম বাংলাতে, একদম কলকাতা থেকে ট্রেন ধরে সাউথে আমাদের সুভাষ গ্রামের মধ্যে, অত্যন্ত একটা গ্রামের মধ্যে মানে আমাদের সে উৎসবদা যে এরকম ভাবে একটা পেজ তৈরি করবে, যে উৎসবদা আর কি তপন থিয়েটার, মুক্তাঙ্গন ছাড়া নাটক করে না, সেই উৎসবদার মনের ভেতরে এসছে যে একটু বিকল্প ভাবে একটা যদি পেজ তৈরি করা যায়, যেটা নিজস্ব পেজ হবে, থিয়েটারে পেজ হবে, যেখানে ছেলেমেয়েরা আসবে, প্র্যাকটিস করবে, প্রচুর ছেলেমেয়েরা থিয়েটার নিয়ে কাজ করবে, থিয়েটার নিয়ে চর্চা হবে। এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। গোটা ভারতবর্ষ এবং পশ্চিম বাংলাতে করোনা ভাইরাসের পর বিভিন্ন দল এইভাবে পেজ তৈরি করেছে, কিন্তু এখন করোনা ভাইরাস চলে গেছে। উৎসবদা হয়তো স্বপ্নটা বহুদিন আগে দেখেছিলেন যে আমারও নিজস্ব একটা পেজ তৈরি হবে, থিয়েটারে পেজ তৈরি হবে। সে কে টাকা দিল না দিল সেটা বড় কথা না, কিন্তু পেজটা তৈরি হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে সেই মানুষই পারে যে মন থেকে বড় একটা স্বপ্ন দেখতে পারে, আর সেই স্বপ্ন যে দেখতে পাবে সেই জায়গাটায় সাকসেস হতে পারবে। হয়তো উৎসবদা দেখেছিলেন সেই স্বপ্নটা কোনোদিন, হয়তো যে আমি স্বপ্ন দেখছি যে আমার একটা নিজস্ব থিয়েটার পেজ হবে, সেই কারণে তো বলেছে থিয়েটার, বলেছে থিয়েটার বুঝেছে, শুধু ভালোবাসা ধরবেন নয়,
আলপথে যেতে হবে, ভালোবাসা দিতে হবে, শুধু শহরেতে নয় থিয়েটার, গ্রামেও থিয়েটার হবে। আজকে এখানে 4টে নাটক আমরা দেখলাম এবং আমি নিজেও পারফরমেন্স হলো, আমাদের অসাধারণ 4টি নাটকের পারফরমেন্স হলো। এবং এই সুভাষ গ্রামে এত মানুষ, থিয়েটারের মানুষ, এত মানুষ এসছে। আগামী দিনে এই জায়গায় আরো বড় মেলা হবে, নাট্য মেলা হবে এই সুভাষ গ্রামে আখড়াতে, এটাই আমরা আশা করছি। এবং সুভাষ গ্রামের মানুষজনকে বলবেন, মা বোনদের বলবেন, তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বলবেন যে নাটক দেখুন, নাটক শিখুন। এখানে অনেক কিছু প্র্যাকটিস হবে, নাচ হবে, গান হবে, কবিতা আবৃত্তি সব নিয়ে এখানে অভিনয় চর্চা হবে সব সময়ের জন্য। হ্যাঁ, আপনারা আসবেন, নাটকটা দেখবেন এবং এই আখড়াকে আরো সুন্দর করে ভরিয়ে তুলবেন। আমরা তো আছি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। এবং অনেক অনেক ধন্যবাদ এই আমাদের আখড়ার সকল সদস্য এবং আমাদের এই বন্ধুদের, নাট্যচর্চায় যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এখানে এসে মনটা ভরে গেল। ভালো থাকবেন। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে আমাদের 78 পেরিয়ে 79তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসটাকে কে কিভাবে মানেন সেটা তাদের কাছে, কিন্তু যেহেতু আমরা ভারতবাসী এই দিনটার প্রতি আমাদের একটা শ্রদ্ধা রয়েছে। স্বাধীন হয়েছে কি হয়নি সেটা বললাম, সেটা এক একজন মানুষের কাছে এক এক রকম তার উত্তর হতে পারে, কিন্তু আমরা এই দিনটাকে আজকে বেছে নিয়েছি আমাদের নাট্য আখড়ার উদ্বোধন দিন হিসেবে। নাট্য আখড়া এটা সুভাষ গ্রামে আমরা এটা করেছি। আমরা মূলত কলকাতার একটি দল, 25 বছর ধরে আমরা থিয়েটার করছি। এবছর আমাদের 25 বছর পূর্তি হবে। তো আমরা ঠিক করেছিলাম স্বাধীনতার দিন আমরা এই নাট্য আখড়ার উদ্বোধন করব, স্বাধীনভাবে থিয়েটার করার। তার কারণ হচ্ছে যে আমাদের অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল যে আমরা নিজস্ব একটা জায়গা তৈরি করব, যেখানে আমরা নিজেদের মতো করে, নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে যখন মনে হবে তখন মহড়া দিতে পারবো, শো করতে পারবো। সেই ভাবনাটা দীর্ঘদিনের ছিল, কিন্তু আমাদের খুবই আমরা ভাগ্যবান যে আমাদের দলেরই একটি ছেলে অভিজিৎ মন্ডল, সে তার মার সাথে কথা বলে সুভাষগ্রাম স্টেশনের পাশেই এই যে আখড়াটা রয়েছে, এটা সুভাষগ্রাম স্টেশনের কাছেই একদম, এই জায়গাটি উনি আমাদেরকে দিয়েছেন নাট্য আখড়া বানাবার জন্য, এখানে নিয়মিত নাট্য চর্চা করার জন্য। তো সেখানে আজকে আমরা শুরু করলাম পথ চলা, সেই অর্থে নাট্য আখড়ার পথ চলা শুরু হলো আজকে থেকে। আমরা আজ এবং আগামীকাল 15ই আগস্ট এবং 16ই আগস্ট কিছু নাটকের দলকে আমরা আহ্বান করেছি, কিছু গুণী মানুষও এসেছিলেন আজকে এখানে। এই দুদিনের আমরা একটি নাট্যোৎসব দিয়ে এই নাট্য আখড়া শুরু করলাম। আমাদের নাট্য আখড়া যদি একটু ক্যামেরাটা ঘোরানো তা দেখা যাবে ওখানে যে আমাদের আজকে টোটাল অনুষ্ঠানটা আছে ওখানেই আমাদের নাট্য আখড়ার এখানে। হ্যাঁ, তো এই ভাবনা থেকে, কারণ আমরা সবাই জানি যারা কলকাতায় নিয়মিত থিয়েটার করি তারা জানি সবসময় হল পাওয়া যায় না, হলের সমস্যা, রিহার্সাল রুম গুলোরও এত মানে রিহার্সাল করতে গেলে সেখানে এত বেশি পয়সা দিতে হচ্ছে, সেটাও একটা সমস্যা। কিন্তু ইচ্ছে থাকলেই তো সবাই সবকিছু করতে পারে না। কিন্তু আমরা বলছি আমরা সৌভাগ্য আমাদের এখানেই যে আমরা একটি জায়গা পেয়েছি সুভাষগ্রামের পাশে। সেই জায়গায় আমরা আমাদের নিয়মিত নাট্য চর্চা শুরু করব, স্বাধীনভাবে নাট্য চর্চা শুরু করতে পারবো 15ই আগস্ট এই স্বাধীনতা দিবসে। সবাইকে অনুরোধ করছি আমাদের এই আখড়ায়, নাট্য আখড়ায় আসুন। আপনারা অভিনয় করতে আসুন, দেখতে আসুন, আড্ডা মারতে আসুন, গল্প করতে আসুন, ভালো লাগবে আশা করি। নিয়ে একবার দেখে যান। 25 বছর ধরে মিউনাসের সাথে আপনাদের প্রত্যেকেরই প্রায় সম্পর্ক আছে। তো আপনারা আসুন, প্রত্যেককে অনুরোধ করছি আমাদের তৈরি এই নাট্য আখড়ায় একবার অন্তত আসুন।